কাজী হেড সাহেবের মতো একজন সফল নির্মাতা, বিপ্লবী নির্মাতা, তিনিও আফসোস করে বলেন মনের মতো এখন একটা ভালো ছবি নির্মাণ করতে পারেন। এটা খুঁজে থেকেই যায় চলচ্চিত্র। সেই জায়গা থেকে যে কাজী হেড সাহেবের দি ফাদার, আম্মাজান, সিপাহী, দাঙ্গা, ইতিহাস এরকম 20টা ছবির নাম বলতে পারেন। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন জ্ঞানীগুণী চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব ভাই। আমি ব্যক্তিগতভাবে তার ভক্ত এবং আমার খুব কাছের বড় ভাই, তার সাথে কথা বলবো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি চলচ্চিত্র যুক্ত হলেন কত সালে? কার মাধ্যমে আসলেন চলচ্চিত্র? আমি শুরুটা করে 1989 সাল, দেশ দুশ্মন সিনেমা। জি। এটা পরিচালকের নাম আহমেদ সাত্তার। জি। আহমেদ সাত্তার সাহেব আমার ওস্তাদ। জি। চলচ্চিত্রে আমার হাতে খড়ি, এবং উনি 91 সালে মারা যান। তারপরে আমি কাজ করি শেখ নজরুল ইসলাম, এজে রানা, কাজী হায়াত, গাজী জাহাঙ্গীর, এরকম অনেক পরিচালকের সঙ্গে আপনি। কিন্তু আমার শুরুটা 89 সাল, আমার উস্তাদ আহমেদ সাত্তার। আহমেদ সাত্তার একজন খুব জনপ্রিয় পরিচালক ছিলেন। দেশ দুশ্মন, রুবেল আমার নাম, বীর বিক্রম। তো আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? আমার ছবির সংখ্যা 5। কি কি? প্রেমের তাজমহল, শিবি ফরহাদ, এরকম 5টা ছবি। এই প্রেমের তাজমহল চলচ্চিত্র তৈরি করার পেছনে যে গল্পটা একটু যদি আজকে আমাদের ক্যামেরায় শেয়ার করতেন। না, এটা মূলত একটা গল্পের ছায়া ছিল। 95 এই কনসেপ্টটা পাইলেন কিভাবে আপনি? এই যে হিন্দু মুসলমানের যে প্রেম, আপনার কাছে কি মনে হলো যে এই 95 সালের শেষের দিকে খুব ব্যস্ত থাকতাম, সহকারী পরিচালক ছিল। আমরা 3 জন একসঙ্গে কাজ করতাম। ওয়াজেদ আলী বাবলুদের এদেশকার ছবি রয়েছে, হারুন সুন্দরের ছবিটা একটা এবং আমরা 3 জন। আমরা যখন কালার ল্যাবে ছবি প্রিন্ট হতো, তখন যে ব্যস্ততা থাকতো, আমরা আড্ডা দিতাম। আড্ডার মধ্যে কিছু গল্প তৈরি করতাম। আচ্ছা। এবং ওই গল্প তৈরি হওয়ার পিছনে যুক্তি ছিল এই যে সময়টা পার হলো নানান ভাবে। আর তখন তুমুল ভাবে জনপ্রিয় উঠতো সালমান শাহ। সালমান শাহ শাবরুখ, সালমান শাহ মৌসুমী। সালমান শাহ মৌসুমী তারা তুমুল জনপ্রিয়। তো আমি একে শরীরকে বললাম একটা ছায়া আসছে, ছায়াটা লিখেন গল্পের। তো ছায়াটা উনি লিখতেন, ওয়াজেদ আলী বাবলু সহ আমরা। আচ্ছা। এখন আমাদের পরিচালক সমিতির লিডার। তো সেটাকে ঠিক করতে গিয়ে আমরা বললাম যে এই জায়গায় শুটিং হচ্ছিল তোমাকে চাই ছবি কি, যে সালমান শাহ এবং শাবনুরের গানের। এখানে আসলাম, সালমান শাহরে বললাম যে গুরু একটা সিনেমা বানাবো। মূলত আসলে আমাদের হাতে প্রডিউসার ছিল, এটা একটা সঙ্গ নেওয়ার জন্য বা একটা আড্ডা দেওয়ার একটা সোর্স তো লাগে। স্টোরিটা একটা সোর্স আছে। সালমান শাহ একটা আড্ডা হলো, হ্যাঁ হ্যাঁ নাম বললাম, তো খুব সুন্দর নাম প্রেমের তাজমহল। আমি আপনি আর মৌসুমী ছবিটা বলতাম, আমি তো মৌসুমীর কাজ করি। এটুকুই কথা, এটুকুই। মূলত সালমান শাহকে নিয়ে বা মৌসুমীকে নিয়ে ছবিটা তৈরি হবে এরকম না, তার কাছাকাছি যাওয়া বা তার সঙ্গে একটা আড্ডা হলো, গল্প হলো, গল্পটা শুনলে একটা সময় পেলাম, এরকম। এটা একটা গল্পের ছায়া শুরু তৈরি হলো। এটা 2000 সালে যখন আমি পরিচালক হতে যাই, রিয়া কথা চিত্র মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি যখন একটা প্রেমের ছবি বানাবেন বললেন, ওনার বন্ধু আমার বড় ভাই গাজী জাহাঙ্গীর, ওনারা 2 জন মিলে, তখন আমি গল্পটা শোনালাম এবং তারা পছন্দ করলেন। গল্পটার আইডিয়া পেয়েছিলেন কিভাবে? আইডিয়াটা মূলত হয়েছে যে বাংলাদেশে অনেক ধরনের ছবি হয়েছে, হিন্দু মুসলিম এবং মুসলিমের সঙ্গে নানান ধরনের ধর্মের যে ব্যাপার। কারণ কাজী জহির সাহেবের অবুজ মত বা এখানে যে গল্পের যে বিষয়টি মুসলিম আর হিন্দুর মধ্যে যে, তো আমার মধ্যে মনে হলো যে খ্রিস্টান নিয়ে, কোরআন বাইবেল নিয়ে, গির্জা মসজিদ নিয়ে প্রেমের দ্বন্দ্বটা সংযুক্ত করে একটু সিনেমা বানায়। আচ্ছা। তো আমার কাছে মনে হলো যে একটা ছেলে মেয়ে যদি 2 ধর্মের, খ্রিস্টান থাকে একজন, আর তার তো গির্জা যিশু, ছেলেটা যদি মুসলিম থাকে তার আল্লাহ, তার মসজিদ, তার কোরআন, বাইবেল, এর ভিতর কোনো দ্বন্দ্ব
যদি নিয়ে আসা যায় তাহলে একটা নতুন চমক হইতে পারে প্রেমের ছবি। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। এবং সেই জায়গা থেকে এই চারটা জিনিস সামনে রাখা হলো, খ্রিস্টান, মুসলমান, মুসলিম, কোরআন, বাইবেল, মসজিদ, গির্জা, এই 6টা জিনিসকে সামনে রেখে তাহলে কি করা যায়, তখন এই গ্রাফিক্সটা এই তখন আপনার মাথায় প্ল্যান এইভাবে মূল করতে। আচ্ছা ছায়া, কিন্তু গল্পটার লেখক গাজী জাহাঙ্গীর আমার বড় ভাই, উনি কাহিনীকার, উনি সংলাপ রচয়িতা, উনি পুরো বিন্যাসকারী। জি। মূল থিমটা আমার থেকে তৈরি হয়েছে। আপনার এই চলচ্চিত্রে তৈরি করতে যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল? অনেক অনেক, কারণ হচ্ছে যে 2000-এর শেষের দিকে শাবনূর এবং রিয়াজ এত জনপ্রিয়, বিয়ের ফুল, নারীর মন, হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক ছবি। অনেক ছোট। তারপর ওনাদের গান তোমার দেখলে মনে হয় 1000 বছর ছিল পরিচয়, হ্যাঁ হ্যাঁ, এবং তাদের সঙ্গে শাকিল খান, ওরা 3 জন মিলে কিছু ছবি। তো ওই তুমুল জনপ্রিয় সময়ে আমাদের কাজ করতে যাওয়াটা বা তাদের কাস্ট করতে যাওয়াটা একটা কষ্টকর ব্যাপার ছিল, এবং তাদেরকে বিলিভ করানো ঠিক আছে আমি ভালো কাজ করবো বা আমরা ভালো কাজ করবো। কারণ আমার আগে শুধু কাজ করেছে এই যে আজাদি হাসান ফিরোজ ভাই, কাজের মেয়ে, তারপরে আমি। তারা গল্প শোনা নিয়ে আমাকে কষ্ট দিচ্ছিল। শাবনূর 3 দিন 4 দিন নানান লোকের শোনা দিয়েছে। শাবনূরকে বললাম তুমি আমার গল্প শোনো, হ্যাঁ যেহেতু আমার প্রডিউসার রেডি। সে বলছে আসো, বিলিয়ার আসেন। গেছি, দিন শেষ, আজকে না কালকে আসেন, সাবার গেছি, আজকে না আপনি গুলশানে আসেন পরশু দিন। এভাবে শাবনূর আমাকে, তো আমি বললাম তুমি কাজটা যদি না করতে চাও না করে দাও, হ্যাঁ হ্যাঁ, যে আমি করতে চাই না, এভাবে করতে তো চাই। কষ্ট দেওয়া ঠিক। ওই সময় মতিউর রহমান সাহেব মেকআপ রুমে আসছেন, আজাদি হাসান ফিরোজ সাহেব, তো তুমি শুনতে পারো তো গল্পটা, তো গল্পটার সময় যদি মনে করো যে ভালো লাগছে না, আচ্ছা ঠিক আছে তাহলে আমি 9টার সময় বসতেছি, শুটিং শেষ করে 9টায় আমার কাছে গল্পটা শুনবো। শোনার পরে বলো না গল্পটা তো ভালো লাগছে, এটা একটা নতুন আইডিয়া, ঠিক আছে কাজটা করো। রিয়াজ যেদিন আমি তার কাছে গেলাম সেদিনই সে শুনছে এবং সেদিনই সে কনফার্ম করেছে। রিয়াজ আমার এত বয়সী, আপনার আমি তাকে হিরো বলে আপনি বলি, সে আমাকে ভাই বলে আপনি বলে। এরপর সিনেমার শুটিং শুরু হয়নি, মহরত হবে। যেহেতু আমাদের আগের সময়টা তো তোমার যারা পরিচালক হতেন, ছবির একটা মহরত হবে, তখন মোটামুটি ইন্ডাস্ট্রির অধিকাংশ শিল্পীরা জেনে যেত যে অমুকের ডিরেক্টর হচ্ছে, অমুক শিল্পীদের, হ্যাঁ হ্যাঁ, এবং শিল্পীদের একটা বড় অংশ জেনে যেত। অর্থাৎ এরকম একটা ব্যাপার ছিল যে কে পরিচালক হচ্ছে, কে পরিচালক হচ্ছে, এবং তারা খোঁজ খবর নিত যে ও কার সহকারী, একজন আরেকজনের সাথে খোঁজ খবর নিত। যে সে আহমেদ ইমতিয়াজ বুলবুল তার সঙ্গীত পরিচালক, তার চিত্রগ্রহণে মাহমুদুর রহমান খান, হ্যাঁ হ্যাঁ, তার প্রধান 2 শিল্পী শাবনূর, রিয়াজ। এখন মার্কেটে একটা তুমুল ব্যাপার, রাইট। এত খোঁজ খবর নিত তারা। তো যেদিন আমার মহরত হবে আগামীকাল, আমি দাওয়াত কার্ড বিলি করে দিই, সব আয়োজন কমপ্লিট হয়, সেট নির্মাণ হয় 2 নম্বর ফ্লোরে, ছোট্ট একটা জীবন নিয়ে গানের শুটিং করব। আজকে সন্ধ্যায় একটা গন্ডগোল হয় সাভারে, এই কুতাপাড়া, নায়ক মান্না ভাই এবং ডিপজল ভাই, তাদের 2 জনের উপর আক্রমণ, ভয়ানক আক্রমণ। সেখানে অনেক গোলাগুলি হয়, মারামারি হয়। সারা কিছুতে রাত্রেবেলা তারা কিভাবে যেন সেভ হয়, পুলিশের সহযোগিতায়, মানুষের সহযোগিতায়। পরের দিন সকালে এসে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দেয়, সব ধর্মঘট করে দেয়। শিল্পীর উপর আক্রমণের প্রতিবাদে শুটিং, ডাবিং সমস্ত কাজ বন্ধ করে দেয়। নায়ক মান্না ভাই এবং ডিপজল ভাই, তাদের 2 জনের উপরই আক্রমণটা হয়েছে। আচ্ছা, এটা সম্ভবত 2000 সালের একদম শেষে, মাসটা আমার মনে নেই। তো আমার তো খারাপ লাগার এই কথা, আজকে এত বছর আমি, হ্যাঁ আজকে ওপেনিং করবো শাবনূর রিয়াজকে নিয়ে, রিয়াজ শাবনূর, আর সবাইকে দাওয়াত করা, হ্যাঁ হ্যাঁ, আর এটা একটা আনন্দেরও ব্যাপার। রাইট। কারণ মান্না ভাই তার আপনার প্রথম চলচ্চিত্র, প্রথম অনুভূতি, মান্না ভাই তার বক্তব্য বলছিল যে আজকে গাজী মাহবুবের ছবির মহরত ছিল, কিন্তু
সে আজকে মহরত করতে পারে না, সেই জন্য আমরা খুবই ব্যথিত, দুঃখ প্রকাশ করছি। কারণ আমার সঙ্গে মান্না ভাইয়ের রিলেশনটা খুবই ভালো ছিল, ডিপজল ভাই ভালো ছিল, প্রত্যেকে আমাকে পছন্দ করতো। মোটামুটি আমি খেয়াল করেছি তখন ওনারা খুব দুঃখ প্রকাশ করেছে। 3 দিন পর আমার ছবিটা শুটিং আবার পুনরায় ডেট হয়, মহরত হয়, এবং মান্না ভাই নিজে আসে সেটে, হ্যাঁ, এসে আমার মুখে মিষ্টি তুলে দেয়, আমি তার মুখে মিষ্টি তুলে দিই। এগুলো একটা স্মৃতি হলো শুরুতে। এরপরে তো অনেক ঘটনা ভাই, ঘটনার শেষ না। যেমন একটা ঘটনা মানুষ এখনো জানে না, প্রেমের তাজমহল সিনেমাটা মূলত এভারগ্রিন টাইপ বলে মানুষ, হ্যাঁ, তো এটা বহু বছর পরও নাকি থাকবে, মানুষের কাছে আবেদন থাকবে, এটা মানুষের বক্তব্য। গানগুলোর প্রতি তাদের যে দুর্বলতা বা শুনে দেখি, এটা সিনেমা নির্মাণে বা জনপ্রিয় করার পিছনে একটা চেষ্টা থাকে পরিচালক। পরিচালক শুধু চেষ্টা না, তার মেধা, শ্রম, অনেক সব কিছু মিলে একটা চলচ্চিত্র একটা পরিচালকের সাধনা। এবং কিন্তু এটা অনেকেই বোঝে না যে একটা পরিচালক কত পরিশ্রম করে। বলেন। তো সে চেষ্টা থেকে কেউ সফল হয়ে যায়, কেউ ব্যর্থ হয়ে যায়। যার ছবিটা ভালো গেল না সে ব্যর্থ হয়ে যায়। আমার ছবিটা এত ভালো যাবে সেটা তো আমি বুঝি না, আমার গানগুলো এত জনপ্রিয় হবে আমি চিন্তা করি, সেটা সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে। এটা আমার একটা পজিটিভ টেক। তাজমহল, গাজী মাহবুব, বুকে বসে যমুনা। কিন্তু আমার জানা মতো যে সাফরন নাকি আপনার চলচ্চিত্রটি করতে চায়নি। আমি কয়েকজন পরিচালকের কাছ থেকে গল্পটা শুনেছিলাম। না, বিষয়টা এরকম না। সেটা হলো ও সালমান শাহ মারা যাওয়ার পর শাবনূর তো একটা নিঃসঙ্গ জীবনে বা প্রশাসনিক এবং সালমান শাহর ভক্তদের একটা চাপে ছিল। তো সেই জায়গা থেকে শাবনূরের সঙ্গে আমার কোনোদিনই দেখা হয় কোনোদিনই দেখা হয়নি? না। আমার সিনেমার আগে আমি দূর থেকে দেখছি শুটিং করতেছে। আচ্ছা, মানে সিনেমার আগে কোনো কনভারসেশন? না 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 না, তার সঙ্গে আমার কোনোদিন কথা হয়। আমি এডিটিং করছি, এডিটিং রুমে এসে সে কার জন্য গান দেবে গেল, আমার সঙ্গে কথা হয়। আর মূলত তখনকার জনপ্রিয় আর্টিস্টগুলো সহকারী পরিচালকদের সম্পর্ক থাকতো, তাদের রিলেশনটা থাকতো ডাইরেক্টর, প্রডিউসার, চিফ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, এরপরে যারা। তো সেই জায়গাতে এছাড়াও সালমান মারা যাওয়ার পরে তো আমি আরো, তো সেই জায়গা থেকে তার সঙ্গে আমার কোনোদিন কথাবার্তা হয়। আমি প্রথম যেদিন তার কাছে গেলাম 2 নম্বর ফ্লোরে, আমির হোসেন বাবু ডান্স ডিরেক্টর গান করতেছিল, সম্ভবত গানটা স্বপ্নের নায়ক ছবির না কোন ছবির দিল, সালাম দিলাম আমি, ওয়ালাইকুম বললো। আমি আমার চিনছো? হ্যাঁ চিনি। আমি মোটেও চিনি, কোথেকে চিনি, তোমার সঙ্গে দেখাই আমার আজকে প্রথম। তো বাবু বলতে যে আরে আজই তোমার চিনে না শাবনূর, বাবু বুঝছে শাবনূর, তখন আমি সিটাবের সাংগঠনিক সম্পাদক, বেশ। তো সেই পরিচয় তখনই বলা হলো গল্প পড়াশোনা, বলছে ঠিক আছে করবো। কিন্তু ওকে কেউ কেউ কনফিউজ করেছিল, নতুন পরিচালকের ছবি করো না, তুমি শিবলি সাদিক সাহেবের ছবি করছো, তুমি মতিন রহমানের ছবি কাজ করছো, তুমি ক্যাপ্টেন এহাতে শাম সাহেবের আবিষ্কার, তুমি জহিরুল হক তার ছবি করছো। এবং প্রত্যেক পরিচালকের ছবিতে তোমার যে স্টোরি, তোমাকে মেকিং এর জন্য, তোমাকে পুতুলের মতো যে সাজ সজ্জা, তোমাকে অভিনেত্রী হিসেবে যেভাবে রূপায়ণ করা পর্দায়, নতুনরা কিন্তু তোমাকে এই এফোর্টটা দিতে পারবে না। তাদের ধারণা তাকে এইভাবে কনফিউজ করা। তো অনেক বিখ্যাত নির্মাতারা তো তখন কাজ করেছে, তখন তো নতুন পরিচালকরা তার সঙ্গে ওয়াকিল আহমেদ কাজ করেছে, জাকির হোসেন রাজু কাজ করেছে। সেই জায়গা থেকে হয়তো বা আমার জানা নাই, হয়তো কোথাও কোথাও বলছে আমি তাদের ছবির কাজ করতে চাই না বা ঠিক হবে না। আর যেহেতু ফিজিক্যালি আমি এতটা অ্যাট্রাকটিভ ছিলাম না, সেই বিষয়টিও হয়তো। আর পাশাপাশি যখন আমি গল্প বলছি তাতে, এবং গল্পের যে মূল যে জায়গাগুলা, কোরআন বাইবেলের যে সংঘর্ষ, সাংঘর্ষিক যে ঘটনা, রাজীব ভাইয়ের যে চিৎকার, ইউর চয়েস কোরআন ওর বাইবেল, রাজীব ভাইয়ের সেই কথাটা কেন আসছিল? কথাটা সেই কারণে যে আমার মেয়ে তো খ্রিস্টান, আমি খ্রিস্টান পরিবার, তুই মুসলিম পরিবার, তোমার ভালোবাসার জন্য এতই শক্তিশালী যে তুমি কোরআন শরীফ প্রত্যাখ্যান করো, বাইবেল নাও, তুমি আমার এখানে চলে আসো, আমাদের ধর্মে চলে আসো, এটাই হলো অর্থ। হ্যাঁ, তো সেই জায়গায় তো সে কোরআনে হাত রাখলো।
এবং একটা আজান আসলো, আল্লাহু আকবার, কোরআন শরীফ নিয়ে মসজিদে রেখে দিল, সাবরুর বাইবেল নিয়ে যিশুকে দিল। এই যে ব্যাপারগুলো যখন সে শুনলো তখন সে চিন্তা করলো না এই স্টোরিটা মোটামুটি যদি হয়। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে ছবিটার এগুলো হতে পারে, তবে সে ছবির একটা ছবিতে সে অনেক দিয়ে করছিল, সিঁড়ি ভরাট ছবিটা করতে গিয়ে সে মোটার থেকে চিকন, চিকন থেকে মোটা, নানান ধরনের সমস্যা তৈরি হয়েছিল। 12,000 ফিট নেগেটিভ নষ্ট হয়ে গেছিল। সেই ছবিতে অনেক ধরনের সমস্যা তার সঙ্গে হয়েছে। আর প্রেমের তাজমহল ছবিতে সে করবে না এরকম আমার জানা নাই, তার বরং সে নিত্য নতুন আমার ছবির গল্পটার সিনগুলো একটু নতুন নতুন দিয়েছিল, যে করতে ভালো লাগতো তাদের। আমার আরেকটা জানার মতে যে রাজা সূর্য খা আপনার একটা চলচ্চিত্র ছিল সম্ভবত, ওইটার প্রযোজক আপনি নিজেই ছিলেন? না, সিঁড়ি ভরাট ছবি, সিঁড়ি ফরাত ছবি, সিঁড়ি ভরাট ছবিটা ইমপ্রেস টেলিফিল্ম, আচ্ছা চ্যানেল আইয়ের প্রযোজক ছবি। আচ্ছা, এবং আমি চ্যানেল আইয়ের সাথে চুক্তি করে ছবিটা করতেছি, শুধু আমি পেড দিই, ওকে ওকে, একটা অ্যামাউন্ট দিবে তারা। তো তার ছবিটা যখন শেষের দিকে আসলো তখন 12,000 ফিট নেগেটিভ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো 12,000 ফিট নেগেটিভের মধ্যে সেট আছে, আউটডোর আছে, বিভিন্ন লোকেশন আছে। হ্যাঁ সেটাকে রিশুট করতে গেলে যে পরিমাণ টাকা আমি চুক্তি করেছি, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রাক্ট করে, ওই পরিমাণ টাকা আবার লাগবে শেষ। আচ্ছা সেখানে চ্যানেলের ছবিটা সাগর সাহেব উনি বলছিলেন যে এই প্রজেক্টটা সামনে না বাড়লেই ভালো, কারণ আমাদের এত বড় বাজেটের ছবি আমরা বানাইতে পারি না বা আমরা করি না, যেহেতু এটা নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ভালো কথাই বলছে। 1-1.5 বছর পরে আমার চিন্তা হলো যে যেহেতু একজন ডিরেক্টরের একটা স্বপ্ন থাকে, তার একটা সন্তানের মতো হ্যাঁ, সিনেমা অনেক চলচ্চিত্র মানে তার সন্তানের মতো মনে করে, সিঁড়ি ভরাট ছবিটা যদি বন্ধ হয়ে যায় এবং এটা যদি এভাবে পড়ে থাকে, এটা তো আর কেউ করবে না, করতেও পারবে, কি করা যায়? তখন মুশফিকুর রহমান গুলজার সাহেব, তিনি তখন মহাসচিব আমাদের পরিচালক সমিতি, ওনার সাথে কথা বললাম। প্রথম বললাম শহীদুল ইসলাম খোকন সাহেবের সঙ্গে, সোহান রহমান সোহান সাহেবের সঙ্গে। তার আগে কথা বললাম আমার বড় ভাই গাজী জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে, চাষী নজরুল ইসলাম সাহেবের সঙ্গে। পরে গুলজার ভাইয়ের সঙ্গে শেয়ার করলাম, হ্যাঁ, যে গুলজার ভাই এটা ছবিটা আমাকে দিয়ে দিই, পার্টনারশিপ, যা টাকা খরচ হবে আমি খরচ করব, সিনেমা হলে রিলিজ হবে, তারপরে সিনেমার ব্যবসাটা আমার থাকবে, হলের ব্যবসাটা বাকিটা চ্যানেলে নিয়ে যাবে। পরে গুলজার ভাই সাগর ভাইয়ের সঙ্গে কথা বললো, তারা একটা এগ্রিমেন্ট করে আমাকে দিয়ে দিল। তখন থেকে দাঁড়াইলো ছবিটা পার্টনারশিপ, বিবারিয়া ফিল্মস, ইমপ্রেস টেলিফিল্ম। কিন্তু সেন্সর এবং অফিসিয়ালি পুরো ব্যাপারটা ইমপ্রেস টেলিফিল্ম ছিল। আপনার চলচ্চিত্রে কোনো সম্মাননা বা পুরস্কার এখন পর্যন্ত পেয়েছেন? আমার 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে বিভিন্ন ক্রাইটেরিয়া, যেমন তাজমহল, রাজা সূর্য খা, 5টা, বাচসাস আছে সম্ভবত 12-14টা তো হবেই, সবগুলো মিলিয়ে। বাচসাস একটা বিখ্যাত সংগঠন, সাংবাদিক সমিতি, প্রথম পুরস্কার কথা চালু করে বাংলা চলচ্চিত্র। কালচারাল রিপোর্টার পাচ্ছে ও অনেক। আর আমি ব্যক্তিগতভাবে অনেক, আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশন, ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশন 2001, সেখানকার পরিচালকের সম্মাননাটা আমাকে দিয়ে থাকেন ওনারা। যদিও আমি বিব্রত হয়েছিলাম ওই দিন, কারণ আমার সাথে ছিল দেলোয়ার জাহান জন্টু সাহেব এবং মাসুম পারভেজ গ্রুপের মানে মনোনয়নে, কিন্তু অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়া হয় প্রযোজক সমিতি, যেটা কালচারাল রিপোর্টার্স অ্যাওয়ার্ড, সেটা আমাকে দেওয়া হয় পরিচালকদের। এভাবে আমার আছে প্রায় অনেক 50-এর অধিক ব্যক্তিগত। আপনার চলচ্চিত্রে নতুন কোনো প্ল্যান আছে কিনা ছবি নির্মাণ? আসলে পরিচালকদের স্বপ্নটা তো অনেক বড়, আসমান থেকেও বড়, আসমান আকাশ আর কত বড়। তো পরিচালকদের যে স্বপ্নের যে বাস্তবায়ন, সেটা খুব একটা বেশি প্রতিফলন ঘটে, আমার একা না, ম্যাক্সিমামে। আজকে কাজী হেড সাহেবের মতো একজন সফল নির্মাতা, বিপ্লবী নির্মাতা, তিনিও আফসোস করে বলেন মনের মতো এখন একটা ভালো ছবি নির্মাণ করতে এটা খুঁজে থেকেই যায় চলচ্চিত্র। সেই জায়গা থেকে যে কাজী হেড সাহেবের দিক হাজার, আম্মাজান, সিপাহী, দাঙ্গা, ইতিহাস, ইতিহাস, এরকম 20টা ছবির নাম বলতে পারে।
Right. যে ছবিগুলো প্রতিটা মানুষ মানুষ গণমানুষের ছবি। এবার যে ছাত্র আন্দোলন গেল বাংলাদেশের অভ্যুত্থানে, কাজী সাহেবের প্রায় ছবি সংলাপই ইউটিউবে চলতেছে, কারণ বিপ্লবী কথা, বিপ্লবী কথা। রাজনৈতিক কথা, মন্ত্রীদের দুর্নীতির কথা, পুলিশ প্রশাসনের দুর্নীতির কথা, কাজী হায়াতের ছবির সংলাপ। দুটি গান বেজেছে, সে গানগুলো আমাদের সিনেমার গান। বিষয়টা হচ্ছে একজন পরিচালকের যে চিন্তাটা, প্রত্যাশা, যেমন আমি আজকে অনেক বছর ধরে কাজ করি ছবি নিয়ে। কিন্তু আমি তো মনে করি যে আমি ভালো কাজ করব, ভালো একটা প্রডিউসার আসবে, রাইট। কিন্তু এই মনে করাটা আমি আজকে মনে করতেছি। আজকে দিনটা কেন, কালকে আবার মনে করব, এভাবে একটা মাস যায়, বছর যায়, সেভাবেই সংখ্যাটা বাড়তে থাকে। ঝুঁকের কাছে চলে যায়, জীবন টের পায় না। ক্যালেন্ডারের দিকে যখন তাকানো হয় তখন বুঝতে পারি যে 7 বছর, 10 বছর, 12 বছর, কিন্তু আমরা তো ভাবছি একদিন। কারণ আমাদের তো সুদূর পরিকল্পনা থাকে না। কিন্তু অ্যাসিস্ট্যান্ট লাইফ থেকে চলচ্চিত্র পরিচালক হওয়া পর্যন্ত, মানে ছবি নির্মাণ করা পর্যন্ত সবচেয়ে স্মৃতিমধুর ঘটনা কি, যেটা মানুষকে এখনো বলেন নাই, যেটা আজকে আমাদের ক্যামেরার সামনে বলবেন? না, এরকম ঘটনা অনেক আছে, বলা হয়নি বা বলেছি। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর থাকাকালীন সময় যখন আমরা পাহাড়ে উঠতাম, হ্যাঁ তখন তো 35-এর ক্যামেরা, হ্যাঁ, নেগেটিভ ছিল 400 ফিটের গুলো। 400 মিটার। তো এগুলো বক্স থাকতো, একটা বক্সের মধ্যে থাকতো, রৌদ্র লাগলে এটা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য এটা বক্স থাকতো, বক্সের উপর কাপড় থাকতো। তো পাহাড়ের জন্য আমরা অনেক উপরে উঠি, হ্যাঁ। তখন ওইটাকে কাঁধে নিতে হতো। এবং এটা 10 ক্যানের, 8 ক্যানের, তো 8 ক্যানে এটা প্রায় 7 কেজি, 8 কেজি, পাশাপাশি আরো অনেক জিনিসপত্র, দেখা হলো 20 থেকে 25 কেজি নিয়ে আমাদেরকে পাহাড়ে উঠতে হবে। আচ্ছা, তো 20 কেজি তো কম না। হ্যাঁ অনেক। তো আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সময় থাকতে যে কাজগুলো আমরা করেছি বা যে ভারী জিনিস বহন করতে হয়েছে, সেটা কিন্তু এখন নাই। আর আমাদের এডিটিং করতাম তখনও অনেক ভারী জিনিস বহন করতে হবে। তো সবকিছু ম্যানুয়াল ছিল। এখন একটা এরকমের মধ্যে চলে আসছে, হ্যাঁ হ্যাঁ, একটা হার্ড ড্রাইভ হইলে সব আছে। সব আচ্ছা। তখন আমাদের 50টা মানুষ পাহাড়ে উঠতেছে, তার মধ্যে 30 জনের কাছে 20 কেজি 15 কেজি করে জিনিস পাবো। এমন দেখা গেছে যে একজন ক্যামেরাম্যান বা একজন পরিচালক তিনিও একটা ট্রলির পাইপ নিয়ে নিচ্ছে, তার 2বার নামা একটা লোকের জন্য কষ্টকর। অবশ্যই। তাই যারা সহকারী ব্যবস্থাপক, তারা যে বারবার নামে, ওর তো অসুস্থ হয়ে যায়। যেজন সবাই যে একটু একটু করে নেই, এগুলো মধুর স্মৃতি, দারুণ মধুর স্মৃতি। আর প্রেমের তাজমহলের সময় যখন আমি শুটিং করি এতে কক্সবাজার, সেখানে প্যাগোডার সামনে শুট করি, শাবনুরকে দেখবো, তখন তারা একটু আক্রমণ করতে চেয়েছিল, আমরা শাবনুরকে গাড়ির মধ্যে নিয়ে অন্য এক রোড দিয়ে বের দিচ্ছি। এই ধরনের অনেক ঘটনা শেষ নেই, সব ঘটনা আছে। সিনেমা শুটিং চলাকালে আমাদের চলচ্চিত্র এই উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নিলে আবার চলচ্চিত্র সুদিনে ফুটবে, আপনার কাছে কি মনে হয়? এটা সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফিল্মে যে প্রডিউসার অ্যাসোসিয়েশন, তার নেতৃত্বটা লাগবে। কারণ একটা রাষ্ট্র যেরকম একটা সরকার পরিচালিত হয় গণতান্ত্রিক রূপে, রাষ্ট্রের প্রত্যেকটা অংশই কিন্তু এক একজন প্রধান থাকে, যার নির্দেশনা থাকে। এটারও তো একটা নির্দেশনা লাগবে। এখানকার যে পরিচালক সমিতি আছে, কিন্তু মূলত যারা ইনভেস্ট করে ফাইন্যান্সিয়াল প্রযোজক, এটার অ্যাক্টিভ করে। তৃতীয়ত মনে হয় যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের মানসিক সংস্কার করা হবে। আমরা যা আগে বলতাম, যা আগে বুঝতাম, সেই জায়গা থেকে সরে আসতে হবে, এখনকার যুগের সঙ্গে প্রবেশ করতে হবে। যে এখন কি চায় মানুষ, এখন তাদের বিনোদনের চাহিদাটা, প্রচুর গবেষণা প্রয়োজন। এটা একটা গবেষণার ব্যাপার। চতুর্থ হচ্ছে যে প্রডিউসারও আসতে হবে। আমি সেম কোশ্চেন প্রতিটা পরিচালককেই করছি। তার মধ্যে আমাদের ঝন্টু স্যার একটা কথা বলেছে, সেটা হচ্ছে সর্বোপরি প্রযোজকদেরই এগিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রযোজকদের কোনো বিকল্প নেই, তাদের আসতে হবে। ওনার মতে প্রযোজকরা যদি বেশি বেশি চলচ্চিত্র নির্মাণ করে, তাহলে আবার চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। আপনার কি মনে হয়? প্রযোজকরা আসলেই ঘুরে দাঁড়াবে, এটাই বাস্তবতা। কারণ হচ্ছে যে প্রযোজক আসবে কিভাবে যেখানে লস খাওয়া হয়? কই পরান তো লস করলো না, সুরঙ্গ দুটা মুখ না, কোথায় একটা দুটা ছিল, ঢাকা, এটা পরান, সুরঙ্গ, হাওয়া,
তারপরে দেবী, আয়নাবাজি, এভাবে তো আমি 30টা সিনেমার নাম বলতে পারি, আমি বলতে পারি। তাহলে ওই সিনেমাগুলো তো ব্যবসা করেছে। হ্যাঁ, ক্লাসিক সিনেমাও লাগবে, ওরা পক্ষী শূন্য ওরে, এরকম যে সিনেমাগুলো আছে, মেঘের কপাট, সেগুলো একটা ধারা তো লাগবে আমাদের। কিন্তু সব সিনেমাই বাণিজ্যিক ভাবে যে ব্যবসাগুলো করতে, সে ছবিগুলো হলো এগুলো। তো সে জায়গা থেকে তো ব্যবসা করতেছে। তো এখন আমি সে জায়গায় ঢুকতেছি না কেন? কর্পোরেট লেভেল থেকে তারা ফাইন্যান্সার নিয়ে আসতেছে। আমরা আমাদের প্রডিউসার যারা এতদিন পর্যন্ত ইনকাম করেছে, ও ছবি তাদের ব্যবসা করবে, শত শত কোটি টাকা রোজগার করেছে, ওনারও আসুক, 2 কোটি টাকা তারা বিনিয়োগ করুক ইন্ডাস্ট্রির সাথে। একটা অসুস্থ হলে আমরা সাহায্য করি না? এখানে আমাদের কি কোনো আর্টিস্টদের কোনো ভূমিকা নেই চলচ্চিত্র উন্নতি বা অবনতি? আমার সেখানে তো কেউ কারোর ভূমিকা আমরা দেখছি না, প্রযোজক, শিল্পী বা কুশলীদের মধ্যে দেখছি না। শুধুমাত্র পরিচালক সমিতি তার একনিষ্ঠ চেষ্টাটা কন্টিনিউ করে যাচ্ছে যে আমরা ঘুরে দাঁড়াবো, তোমরা হতাশ হবা না, হতাশ হবা না। সন্ধ্যার পরে পুরো এফডিসির মধ্যে এখানে পরিচালক সমিতির সামনে একটা বাতি জ্বলে। এখানে হারুন রিসেন্টলি একটা কথা বলেছে, বিএফডিসিতে পতিতালয়, সেটা সে নিজে হ্যান্ডেলিং করেছে এবং এখানে খুব কুরুচিপূর্ণ কিছু কথা বলেছে গণমাধ্যমে। এই বিষয়ে কি বলবেন? পীরজাদা শহীদুল হারুন সাহেব, উনি নিতান্ত একটা ভদ্রলোক মানুষ মনে হইত আর, কিন্তু ওনার এই বক্তব্যে মানে এতটাই নোংরামি মনে হয়েছে এবং এতটাই মিথ্যাচার মনে হয়েছে, এতটাই জঘন্য নিম্ন রুচির পরিচয় মনে হয়েছে, সেখানে তার প্রতি শ্রদ্ধার জায়গাটাই ক্ষতিগ্রস্ত করে। কারণ হচ্ছে যে উনি বলছে 100-র অধিক স্টোর বাংলা সিনেমায়, সেখানে প্রযোজকরা নিয়ে মদ এবং নারী ব্যবসা করে, এটা বলছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এগুলো বন্ধ করেছে। উনি পুরো এফডিসিতে পুরো দেওয়াল গুনলো 120টা হবে নেই। হ্যাঁ, সেটা আমরা জানাবো। এফডিসিতে 9টা ফ্লোর। যারা শহীদুল হারুন সাহেব বলছে 100-র অধিক স্টোর ভাড়া নিতেন প্রযোজক। উনি যে কতটা বিকৃত কথা বলছেন সেটা বলতেছে আর জি জি। 9টা ফ্লোর হলো এফডিসি, 9টা ফ্লোরের কোনো ফ্লোরে 2টা স্টোর, কোনো ফ্লোরে 1টা স্টোর, এবং সবগুলো ফ্লোরে আমি কাজ করেছি। অর্থাৎ 9টা ফ্লোরে যদি আমি 2টা ঘুরে ধরি অ্যাভারেজ, তাহলে 18টা স্টোর। করইতলা ছিল 6টা স্টোর, 18-6 24টা স্টোর, 8-9 উপরে নিচে ছিল 6 থেকে 7টা, 24-7 32, অর্থাৎ সর্বোচ্চ স্টোর হচ্ছে এফডিসিতে সর্বোচ্চ 35টা, 30 থেকে 35, একটু বেশি করতে পারবে না। সে জায়গায় বিখ্যাত প্রযোজকরা যারা অত্যন্ত সম্মানিত, তাদের নামে স্টোরগুলো ছিল ম্যাক্সিমাম। আর কিছু স্টোর ছিল আমরা যখন শুটিং করি আমাদেরকে দেওয়া হতো রানিং পার্টিগুলো, শুটিং পার্টি। যেখানে টোটালি 35টা স্টোর, সেখানে হয়তো 10টা স্টোর, যেমন ডালি সাহেবের ছিল, রোজিনা আপার ছিল, শাবানা ম্যাডামের ছিল, এরকম অনেকের ছিল। আর উনি যে বক্তব্যটা দিল 100-র অধিক মেয়ে মানুষের ব্যবসা করে, আরে ভাই স্টোরে তো সবচেয়ে 30 থেকে 35টা, আপনি 100-র অধিক কিভাবে বলবেন? একটা আমার প্রশ্ন এটা। প্রথম ভুল এটা, প্রথম অপরাধ এটা, মিথ্যা বলা, গুজব রটানো। একটা কেপিআই ভুক্ত এরিয়াকে নিয়ে, সরকারি একটি প্রতিষ্ঠানকে নিয়ে তিনি মিথ্যা তথ্য সরবরাহ করেছেন মানুষের কাছে। হ্যাঁ, এই কাজটা বলতে পারেন না ভাই, উনি নিজেও তো একজন চলচ্চিত্রে অভিনয়। এখানে যারা নায়িকারা কি করে? ডান্স করে, গান করে, কাঁদে, হাসে, নায়করা তা করে, এদের তো আমাদের ব্যবসা। তারপরে স্টোর রুমে ব্যবসা করতে পারবে না, এটা ওনার সেন্সে কেন কাজ করলো না? আমার জানা মতে এই এফডিসির বাউন্ডারির ভিতর আমার যে সময় হয়েছে, আমার একটা লম্বা সময় হয়েছে, 89 সাল থেকে আমি দেশ ছবি থেকে আমার চাপটা শুরু। আমার জানা মতে এই এফডিসির ভিতরটাকে ফিল্মের মানুষ, শিল্পীরা, কুশলীরা একটা পবিত্র জায়গা মনে করে। যখনই আজান দেওয়া হয়, ক্যামেরা অফ হয়ে যায়, লাইট বন্ধ হয়ে যায়, শব্দ বন্ধ হয়ে যায়, উপস্থিত মানুষের থেকে মসজিদের দিকে হাঁটা করে নামাজের দিতে যায়, শিল্পীরা চোখ হয়ে যায়। এই জায়গাটা সম্পর্কে পীরজাদা শহীদুল হারুন সাহেব উনি ভালো করে জানতেন।
এই জানার পরে ওনার এই অভিব্যক্তি, এই বক্তব্য অত্যন্ত গুরুতর অন্যায় করেছে। এটা তীব্র তীব্র নিন্দা জানাচ্ছে। সর্বশেষ বাংলা চলচ্চিত্র দর্শকদের প্রতি কিছু বলেন, ক্যামেরার দিকে তাকিয়ে। বাংলাদেশের সিনেমা হলে আপনারা আসুন, আপনারা শুধু ইউটিউবে ঘরে বসে টেলিভিশনে সিনেমা দেখবেন, তাতে করে আমাদের সিনেমার যে ঐতিহ্যটা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকুন, বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।